বুঝতেছিলাম যে মনে হয় যে আমার জীবনের শেষ লগ্নে এসে আমি আছি। এখন থানার উপরে বসেও ফায়ারিং নিয়ে দাঁড়াইছিল ছাত্রলীগ সহকারে। উপর থেকে গুলি পড়তেছে, সাইড থেকে পড়তেছে, গুলি মারতেছে আর কি। গুলি খাইছি তো পায়ে ওইভাবে কোনো বোধ শক্তি ছিল না। বলতেছে যে তোকে যদি এখন গুলি মেরে মারে ফেলি তো কে বাসা দিতে আসবে। আধা ঘন্টা 1 ঘন্টার মতো হাত থেকে রক্ত পড়া। পুলিশ তো তখন রয়ের এজেন্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে। একবারে এতগুলো গুলি একটা ব্রেনটা একটা শক খায়, যার কারণে আমি বেহুশ হয়ে যাই। কোঠা সংস্কার, কোঠা বাতিল কিন্তু আন্দোলনে আমরা যাই নাই। আপনি 24-এর ভিতরে আর 71-এর ভিতরে পার্থক্য করতে পারবেন না। স্বাগত জানাচ্ছি সময়ের আলোর পক্ষ থেকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছিলাম যে একটি ছবি ব্যাপকভাবে আসলে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এবং সেই ছবিতে আমরা দেখেছিলাম একটি সড়ক ডিভাইডারের এক প্রান্তে পুলিশ অস্ত্র নিয়ে তাক করে দাঁড়িয়ে আছে, অপর প্রান্তে আপনি শুয়ে আছেন, এবং সেটি রাজকীয় স্টাইলে আসলে বলা চলে। যে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি কিভাবে এই রাজকীয় স্টাইলে আসলে শুয়েছিলেন, এবং আপনার কি ভয় কোনো কাজ করেনি? অ্যাকচুয়ালি ওই সময়টাতে আমার যখন 19 জুলাই সকাল থেকেই আমরা আর কি আন্দোলনে ছিলাম। সকাল 9টার দিকে যখন রাস্তা ব্লক করে আমরা আন্দোলন শুরু করি, 18 জুলাইতে কয়েকজন স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যায়। আর 18 জুলাইয়ের যে ঘটনাটা ছিল খুবই হৃদয় বিদারক এবং খুবই মর্মান্তিক ঘটনা ছিল, যেটা চোখে দেখার পরে আমরা নিজেরাই অকুতভয় হয়ে গেছি এক কথায়। ঠিক আছে, সে জায়গায় ভয় ডর তো কাজ তো করে নাই, এটাই তো অনেস্টলি। তবে বুঝতেছিলাম যে মনে হয় যে আমার জীবনের শেষ লগ্নে এসে আমি আছি এখন। বিকজ অফ ওই জায়গায় শাহজাহান থেকে গুলি করছে, তারপরে পুলিশ এই নিচ থেকে করছে, উপরেরটা তো দেখা যায় না ক্যামেরায়। তো ওই থানার উপরে বসেও ফায়ারিং নিয়ে দাঁড়াইছিল ছাত্রলীগ সহকারে এরা আর কি গুলি নিয়ে উপরে ছিল। তো সেক্ষেত্রে আমরা চাইছিলাম পিসফুল প্রোটেস্ট করার জন্য। আমি বলছি পিসফুল প্রোটেস্ট করবো, মাইকে করে বলছি। তো যখন আমি তাদের কাছে যাই তখন বিভিন্নভাবে বুঝ দেয় যে দেখো, তুমি যদি এখন এদেরকে ছাড়াইতে যাও তাহলে তো আমাদের আইজিপির পারমিশন লাগবে, ডিএমপি কমিশনার পারমিশন লাগবে, সেক্ষেত্রে আমরা পারমিশন নেই, এইটা করি ওইটা করি, এভাবে বিভিন্ন এক্সকিউজ দিচ্ছে, বুঝছেন। এক্সকিউজের পরে আমাকে যখন এক্সকিউজ দেওয়া যখন প্রায় একদম শেষ পর্যায়ে আসছে, যে আমরা বুঝতেছি যে এটা এক্সকিউজ দিচ্ছে, তখন অন্যান্য ছাত্র ভাইরা আমার কাছে চলে আসে থানার চারপাশ ঘেরাও দেওয়ার ফলে ওরা ভীত সন্তুষ্ট হওয়ার পরে বলতেছে যে আমি ওদেরকে ছেড়ে দিব, তুমি একটু ডিভাইডারের পিছন পর্যন্ত এদেরকে মাইকে করে নিয়ে যাও, তাহলে আমরা ছেড়ে দেবো। তো এই কথা বলার পরে আমি ওদেরকে আর কি ডিভাইডারের পিছনে নিয়ে যাই, সকল ছাত্র ভাইদেরকে, পূর্ব থানার সামনে থেকে 19 তারিখ সকাল 11:30টার দিকে। তো 11:30টার দিকে যখন ডিভাইডারের সাথে ওপাশে নিয়ে যাই, তখনই হুট করে ওদের অমানবিক পৈশাচিক যে একটা অত্যাচার আছে ওইটা শুরু করে। ওই অত্যাচার গুলিবর্ষণ শুরু করে, যেটা গুলিবর্ষণ শুরু করার পরে তারপরে আমরা ওই ছাত্ররা তো আস্তে আস্তে পিছু হতে উপর থেকে গুলি পড়তেছে, সাইড থেকে পড়তেছে, গুলি মারতেছে আর কি, বিভিন্নভাবে আমাদেরকে পিছনে হটানোর জন্য করতেছিল। তো আমি বলছিলাম যে ভাইয়া, আপনাকে তো এটা কথা ছিল না, আপনি তো অন্যায়ভাবে যদি অ্যারেস্ট করছেন ছাড়ার কথা ছিল। এর ভিতরে আমার হাতে গুলি করে, বাম হাতে গুলি করার পরে আমি হাত থেকে মাইকটা পড়ে যায়, কিন্তু আমি তখন দাঁড়াই থাকার পরে যখন আমি নিজে রেজিস্ট করি যে আমাদের ভাইদেরকে নিয়ে যাব, তখনই আর কি যে পুলিশ আছে ওরা বলতেছে এটা সহজ যাবে না, পাপাসে গুলি মারতে বলছে, নাকি গুলি মারো এরে। তো গুলি মারতে আমার পাপাসে এসে পড়ছে। 160টার মতো সোরা বুলেট আছে, 60টার উপরে 160টা প্লাস সোরা বুলেট আছে। আর এগুলো যখন হঠাৎ করে আসে ব্রেনে শক খায়, তখন আমি 2-3 সেকেন্ডের জন্য বেহুশ হয়ে যাই। বেহুশ হয়ে যাওয়ার ফলে আমি যে ওই ডিভাইডারটা আছে না, ওইটার পাশে আর কি একটা পাড়া দিয়ে ডিভাইডারের পাশে শুয়ে পড়ানো তখন আর কি আমার দিকে তখনই আসতেছিল, কিন্তু তখনও ছাত্ররাও আমি ছাত্রদেরকে ডাকতেছিলাম একটা সময়, কিন্তু ছাত্ররা তখন তো আসার পরিস্থিতি ছিল না। তখন ওই যে টিয়ার শেল, গ্যাস, রাবার বুলেট, ডাইরেক্ট বুলেট,
এগুলো দিয়ে মানে ছাত্রদেরকে একদম ওই যে পুরা রাস্তায় কেউ ছিল না, ডাইরেক্ট ওই যে আজমপুরে সিনিক মারা গেছে না, যে ইয়ার লাইনটা, ওরা ওই দিকে চলে গেছিল, বুঝতে পারছেন, ওরা ওই দিকে চলে গেছিল। তখন আমরা আর কি ওই জায়গায় আমি ওঠার মতো পরিস্থিতি ছিল না, হঠাৎ করে গুলি খাইছি, তো পায়ে ওইভাবে কোনো বোধ শক্তি ছিল না। বোধ শক্তি না থাকার কারণে আমি ওই জায়গায় শুয়েছিলাম। তো ওই ছেলেটাই শুয়েছিল, কিন্তু ওই ছেলেটা একদম মানে ভীত সন্ত্রস্ত হয়েছিল, সেটা দেখতে পাচ্ছিলেন। কিন্তু ওই ছেলেটাকে আমি সাহস দিতেছিলাম যে কিছু হবে না, মানে ইয়ে করে নিজে তো আসলে তখন আমি বুঝতে পারছি যে এখন তো মনে হয় যে এই জায়গা থেকে এটা পার হবো, এটার আমার কোনো ওয়ে নাই। তবে নিজে কনফিডেন্ট ছিলাম যে না, আমাকে আমার হকের জন্য আমার নিজেকে বাঁচতে হবে, এভাবে নিজে অনেক কনফিডেন্ট ছিলাম, যার কারণে আমি মনে করেন ওই জায়গা থেকে 2-3টা পাড়া দিয়া রাস্তার উপরে গেছি। টিয়ার শেল উপর থেকে ছুটছিল, তাতেও আমার ইয়া হয় নাই। তখন পিছন থেকে একটা ইয়া লাগে, ছোড়া বুলেট লাগে। আমি তখন আবার ঘুরিয়ে রাস্তার সাইডে চলে যাই, তখন এসে ছাত্ররা এসে উঠে নিয়ে যায়। আপনার মাথার উপরে তো অস্ত্র ধরা ছিল এক প্রকার বলা চলে, কিন্তু আপনি নিচে ওই সময় কি আসলে ফিল করেন নাই কি আপনাকে যদি দেখে ফেলতো তাহলে হয়তো? ও আচ্ছা, আমাকে দেখছিল, হ্যাঁ। ওরা আবার গুলি করতে করতে সামনে আগাইছে, বুঝছেন, ওরা তো এমনিতে আগাই নাই, কারণ ছাত্ররা তো একটা ইয়ে করতে মানে একটু কাছাকাছি যখন আসতেছিল, ওরা তখন আরো বেশি ফায়ারিং করতেছিল। তখন ওরা গুলি করতে করতে যখন সামনে আগায়, তখন আমরা ডিভাইডারের সামনে চলে আসে। হ্যাঁ, ডিভাইডারের যখন সামনে চলে আসে, তখন আমাকে আমার পায়ের পাশে একটা ডাইরেক্ট গুলি মারার পরে লাঠি দিয়ে কয়েকটা যেই আমার ব্যথা আছে বাড়ি মেরে, এক কথায় ব্যথা আছে বাড়ি মারার পরে বলতেছে যে তোকে যদি এখন গুলি মেরে মারে ফেলি তো এটা কে বাসা দিতে আসবে। আমি বলছি আমরা তো ন্যায়ের জন্য আসছি, আপনারা তো অন্যায় করছেন। তো এটা বলার পরে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি টেরি দেওয়ার পর তারপরে ওই আমাদেরকে ওই মানে একটু লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে আর একটু গুলি মারার পরে আমি এমনিতেই একটু এক পা সামনে দিয়ে, ওরা আর কি বেশি আগাইতে পারে না, ওদের ওই রাস্তাটা, মেইন রাস্তাটা কিন্তু উপরে, আপনি একটু দেখছেন কিনা জানি না, মেইন রাস্তাটা একটু উপরে, আর ওই পেশের রাস্তাটা একটু ঢালু। তো আমি ওই পেশে যাওয়ার পরে নিজে গড়িয়ে ওই পেশে একদম সাইডে চলে যাওয়ার ফলে ওই ছাত্ররা এসে আমাকে নিয়ে যায়, মানে তখন তো আমি উঠছিল না। যে ঘটনাটা ঘটেছিল সেটি আসলে কয় তারিখের ঘটনা ছিল? 19 জুলাই ছিল 11:40-এর সময়, 35-এর সময়। এই যে এটা ভয়াবহ পরিস্থিতিতে আপনি গিয়েছিলেন, আপনার পরিবার থেকে কোনো বাধা? না, আমি যে গুলি খাইছি, আমার মানে গুলি খাওয়ার পরিবার আমার জানছে 1 সপ্তাহ পর। আম্মুরে আমি তো বলি নাই, আম্মু আমার যখন গুলি খাইছি মানে আমি রুড বিহেভিয়ার করতাম, মানে আমার ব্যথা জ্বালা যন্ত্রণা, আমি ফ্যামিলির সাথে রুড বিহেভিয়ার করতাম। কিন্তু আমি এভাবে এটা করার কারণ হচ্ছে যে আমার মানে তারা যাতে আমার কল না দেয়। আর আম্মু আসলে মেয়ে মানুষ তো একটু ভীত হয়, আম্মু যদি শুনতো যে আমি মানে গুলি খাইছি, তখন যদি শুনতো তাহলে মানে একদম তার অবস্থা খুব খারাপ হয়ে যেত, এটা আমি জানি। যার ফলে আমি আম্মুকেও বলিনি, আব্বুকেও বলিনি। আমার আব্বু ক্যান্সার পেশেন্ট ছিল, তো এই জন্য আমি তাকেও বলিনি। তবে ভাইয়াকে ওইভাবে বলি নাই, ভাইয়াকে বলছি যে ই করছে, হ্যাঁ একটু আঘাত লাগছে, এটা কি হয়েছে। তো মানে বিভিন্নভাবে রুট বিহেভিয়ার করছে, ওইটার জন্য আসলে এটা এখন রিয়েলাইজ করতেছি যে আসলে এটা করা ঠিক হয় না। আর যেহেতু তখন যে পরিস্থিতি ছিল, আগের দিন আম্মু রাত্রে ফোন দিয়ে বলছিল যে রাহান, মানে আগের দিন আর কি 16 জুলাই, যেটা 16 জুলাই যখন আমি আন্দোলনে নামি, তখন তো সেই ছবিটা আবার ফেসবুকে আপলোড করার ফলে তো আম্মু আবার ফোন দিয়ে বলছে যে বাবা এই জায়গায় যাইটা না, এই জায়গায় তো জীবন বিপন্ন হইতে পারে, এরকমের সংশয় আমাদের ভিতরে কাজ করে, তো এই জায়গায় যাইও না। বলছি আম্মু যাইও না বলতে তুমি কি ন্যায়ের পক্ষে না? বলতেছে ন্যায়ের পক্ষে, কিন্তু মানে আম্মু ওইভাবে তো বোঝেন না, একটু ভীত ছিল। বলতেছে যে দেখো আমরা তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমাদের যদি ধরে নিয়ে যায়, আমাদের যদি তোমাদের মানে আমার কথাই বলছে যে তোমাকে যদি ধরে নিয়ে যাবে, তোমাকে যদি ইয়া করে, তাহলে তো আমরা তো বিপদে পড়ে যাব। আর তুমি ওদিকে এভাবে লিড দিতেছো, এতে তো তুমি ফলতে পারবা। বিভিন্নভাবে ফ্যামিলি বুঝাইতো। তো আম্মু তখন আর কি যে আমি এই ফ্যামিলির 1 সপ্তাহ পরেই জানাইছি। আসলে আমি মানে সেদিন যে আমি যে পরিস্থিতি ছিলাম, ওইটাই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল। কারণ ওই জায়গায় 1 ঘন্টার মধ্যে শুয়ে থাকা, আধা ঘন্টা 1 ঘন্টার মতো হাত থেকে রক্ত পড়া, তা পায়ে থেকে, আচ্ছা গুলি পড়ার অনেকক্ষণ পরে আমার পা থেকে রক্ত বের হয়েছে, সাথে সাথে বের হয় নাই। তো এটার ভয়াবহতা আসলে প্রকাশ করার মতো না অ্যাকচুয়ালি, যেই পরিমাণে ভয়াবহতা ছিল। আর তবে আমি চাচ্ছিলাম যে আমাদের যারা আন্দোলনে আছে ওরা যাতে মোটিভেট হয়, ওরা যাতে পিছপা না হয়। হ্যাঁ, সেই জন্য আমি যেভাবে গুলি খাওয়ার পরও আমি চাইছি যে
ওদেরকে আর কি উৎসাহ উদ্দীপনা দিয়ে আন্দোলনটা কন্টিনিউ রাখুক, কারণ মৃত্যু তো আমাদের চোখের সামনে। হ্যাঁ, আর পুলিশ তো তখন রয়ের এজেন্ট হয়ে গেছে আমার মনে হয়েছে। আচ্ছা, আমরা দেখেছিলাম আপনার মোবাইলের কাভারে কিছু বুলেট এখনো আছে, যদি আমরা একটু দেখাতেন। জি শিওর। বা এটি আসলে কিভাবে হলো? এটা আসলে আমার এই বাম পকেটে ছিল, এটা ছিল বাম পকেটে, আর মানিব্যাগ ছিল ডান পকেটে। হ্যাঁ, আর এই দুই পকেটে ছিল, আর এই মোবাইলেও লাগছিল। মানে বুলেট এখন পর্যন্ত আছে? এখন পর্যন্ত মোবাইলে আছে যে 4টা, কিন্তু এটা 11টা বুলেট লাগছিল মোবাইলে, মানে ছোড়া বুলেট গুলোই 11টা লাগছিল। এই যে আপনার এই বুলেট কি আপনাকে আপনার পকেটে থাকা অবস্থায় হ্যাঁ। সেখানেই কি? হ্যাঁ, পকেটে থাকা অবস্থায়। এবং আপনার পায়েও গুলি লাগে সে সময়? তো একই সময় আমার পায়েও গুলি লাগে, পা ফাঁসায় গুলি মারে আর কি। আমি যখন রেজিস্ট করতেছিলাম যে মানে ছাত্রদেরকে নিয়ে যাবো এরকম রেজিস্ট করতেছিলাম, তখন সেক্ষেত্রে প্রথম হাতে মারার পরও দেখতেছে যাচ্ছি না গুলি, আর তখন পায়ে গুলি মারে। তখন পায়ে গুলি মারে একবারে এতগুলো গুলি, মানে একটা ব্রেনটা একটা শক খায়, যার কারণে আমি বেহুশ হয়ে যাই। আপনার যে জুলাই অভ্যুত্থান, এটি আসলে কোটা সংস্কার আন্দোলনের জন্য কিন্তু শুরু হয়েছিল। শুরুটা কিন্তু এমনই ছিল। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে কোটা সংস্কার আন্দোলনের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই কোটা কিন্তু এখনো থেকে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের একটি কোটা সংস্কার, কোটা বাতিল কিন্তু আন্দোলনে আমরা যাই নাই, কি কোটা সংস্কারে গেছি, তাই না? সংস্কার মেন কি? সংস্কার মেন হচ্ছে যে আপনার এই যে এটাকে সংস্কার করতে হবে, এটার একমত বাদ করতে হবে, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে আপনাদের যে আমাদের যে সাপোজ ধরেন প্রতিবন্ধী ধরেন, এদের 1% কোটা দেওয়া দরকার কিনা? তারপরে এই যে মুক্তিযোদ্ধা, হ্যাঁ তারা মুক্তিযোদ্ধা করছে, তাদের কোটা মানে 1% 2% হোক। দেখেন একটা তখন আমাদের কোটার বিরুদ্ধে তো সংস্কারের দাবি ছিল, কোটা সংস্কারের দাবি। তো এটা যদি তখন হইতো তাহলে তো আর এটা সমস্যা ছিল না, আর আমরা তো বাতিল চাই না। আর এখন ওইটাই হইতেছে, কারণ আপনি 24-এর ভিতরে আর 71-এর ভিতরে পার্থক্য করতে পারবেন। আমি এটা আগেও আপনাকে বলছি, বিকজ 24-এ নিজের তখন কিন্তু একই ছিলাম, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আমাদের দেশের মানুষরাই হত্যাযজ্ঞ চালাইছে, আর 24-এও কিন্তু আমাদের দেশের মানুষরাই হত্যাযজ্ঞ চালাইছে।